স্বাগত আমাদের নিয়মিত আয়োজন মুক্ত চিন্তায়। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটি এখনকার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই একটি চলমান বিষয়, যেটি নিয়ে সবাই আলোচনা করছে। রাজনৈতিক অঙ্গন বলা যায় এটি নিয়ে উত্তপ্ত। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কেননা আগামীকালই অন্যতম বিরোধী দল বিএনপির সাথে কথা বলবেন মহামান্য রাষ্ট্রপতি। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের দুজন আলোচককে, অতিথিকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়েছেন। আছেন অধ্যাপক ডক্টর এ.জে.এম. শফিউল আলম ভূঁইয়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আক্তার হোসেন, তিনি সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপনা করছেন। আমরা বলছিলাম যে একটি প্রশ্ন শুরুতেই করে, আমার মনে হয় এটিই মৌলিক প্রশ্ন, এটিই আজকে পুরো অনুষ্ঠানকে এটি চালিয়ে নেবে। সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই অবস্থায় সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন কি আদৌ সম্ভব কিনা, এই নিয়ে আমাদের আজকে প্রথমে দুজনের কাছে যাব। তার আগে আজকে বিকেলবেলা প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে কিছু বক্তব্য রেখেছেন, তার সেই আলোচনাতেও এই বিষয়টি উঠে এসেছে। আমরা সেই বক্তব্যটা একটু শুনে নিতে চাই। রাষ্ট্রপতির কাছে তারা প্রস্তাব পাঠিয়েছে, রাষ্ট্রপতি তাদের ডেকেছেন, তারা আলোচনা করবে। রাষ্ট্রপতি সব দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবে। যে নির্বাচনেও পরাজিত, আন্দোলনেও পরাজিত, ভবিষ্যতে কেন জনগণ তাকে ভোট দেবে? এখন ওনাদের একটা চেষ্টা যে এমন একটা কিছু হোক যারা একেবারে নাগর দোলাই করে ওনাকে নিয়ে ক্ষমতায় বসায় দেবে, সেই দোলা নিয়ে কেউ আসবে না, আরো জুলিত করে ক্ষমতায় বসাবে ওনাকেও। ও আশাও বহু দূর আশা। নাসিম আক্তার হোসেন, আপনার কাছে শুরুতে আসতে চাই। নভেম্বর মাসের শেষ দিকে নির্বাচন গঠনের কিছু প্রস্তাব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, 13 দফা, বেশ কয়েকটা দফা মিলে। সেই প্রস্তাবটি নিয়েই মূলত আগামীকাল খালেদা জিয়ার নেতৃত্বে একটি দল যাচ্ছে রাষ্ট্রপতির সাথে দেখা করতে। তো সুতরাং তারা বলছিল যে নির্বাচন কমিশন গঠনটি নিয়েই তারা প্রথমে আলোচনা করতে চান। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন সেটি হবে চূড়ান্ত। সুতরাং যে প্রশ্ন ছিল যে আদৌ সম্ভব কিনা একটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন। হ্যাঁ, আজকে আলোচনার যে টাইটেল, সেখান থেকেই উত্তরটা আছে যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য আকাঙ্ক্ষা এই কারণে যে আধুনিক রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মালিক, এবং গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষাটা খুবই স্বাভাবিক। কারণ গণতন্ত্র ব্যতীত তো জনগণ রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে কিভাবে অংশগ্রহণ করবেন? প্রতিনিধি প্রেরণ করে। প্রতিনিধি প্রেরণ করতে হলে নির্বাচন প্রয়োজন, কিন্তু নির্বাচন তো শুধু ভোট দেওয়ার নয়, নির্বাচনী ব্যবস্থাপনা। তাহলে নির্বাচনী ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং সেটার জন্য আকাঙ্ক্ষা মানেই হচ্ছে গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন এটা খুব সহজ একটি স্টেটমেন্ট, বাট কঠিন জায়গাটি বা রিয়েলিটি যেটা আপনারা আজকে দেখেছেন, বাস্তবতা হচ্ছে এটাই যে যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যেতে চান তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, এবং সেই প্রতিযোগিতাটা ফেয়ার একটা ইলেকশনের মাধ্যমে, ফ্রি এবং ফেয়ার বলি আমরা, যে অবাধ এবং নিরপেক্ষ, আজকাল আমরা বলি ভীতিহীন বটে, সহিংস নয়, এমন একটি নির্বাচনী ব্যবস্থাপনা যদি এস্টাবলিশ করা যায়, তাহলেই কেবলমাত্র জনগণের আকাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি আসা সম্ভব। তাহলে রাজনৈতিক দলগুলি তো সেটি অবশ্যই চান, না চাওয়ার কোনো কারণে, তাছাড়া কিভাবে ক্ষমতায় যাবেন? তাহলে সেই রাজনৈতিক ব্যবস্থার জন্য, আকাঙ্ক্ষিত রাজনৈতিক ব্যবস্থার জন্য যে নির্বাচনী ব্যবস্থাপনা, যার একটি ক্ষুদ্র অংশ নির্বাচন কমিশন, কিন্তু কারণ নির্বাচন কমিশন ছাড়াও নির্বাচনকালীন সময় যে প্রশাসন নির্বাচনটি পরিচালনায় যুক্ত থাকেন, কিংবা রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ, যদি কোনো কিছু ঘটে তাহলে বিচার বিভাগ কিভাবে সুবিচার নিশ্চিত করবেন, এত কিছু প্রাতিষ্ঠানিক আয়োজনও কিন্তু নির্বাচনী ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশন মুখ্য, এবং এটিকে নিরপেক্ষ করা নিয়েই বাংলাদেশে সবচেয়ে বেশি দুরূহ কাজ বলে মনে হচ্ছে। এত দুরূহ কিন্তু হওয়ার কথা না। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ে যতটুকু জানি, এমন অনেক রাষ্ট্র আছে, যেমন আমেরিকান রাষ্ট্র, সেখানে প্রশাসনই পুরো নির্বাচনের কাজটা পরিচালনা করেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেটা দেখভাল করেন। অথবা এমনও অনেক রাষ্ট্র আছে যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরাই
নির্বাচন কমিশন হিসেবে কাজ করেন। তবে তৃতীয় যে মডেল, সেখানে নিশ্চয়ই আস্থার বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। না, সেখানে তো প্রশ্ন নেই। কেন নেই? কারণটা হচ্ছে যে যদি প্রফেশনাল হয়, নিরপেক্ষতা থাকে, কাজটি সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং এবং ভোটাররা নিশ্চিত যে তার ভোটটি যথাযথভাবেই কাউন্ট হবে এবং উনি নিরাপদে দিতে পারবেন, তাহলে তো কোনো বিরোধ থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু তৃতীয় যে মডেলটা আমরা ফলো করি, এটাও কিন্তু বেশ ভালো, কারণ এটি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের কথা বলে, যেটা কিনা আরো একটু প্রতিনিধিত্বশীল হতে পারে, আরো সঠিক অর্থে নির্বাচনকে যথাযথ একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষিত রেজাল্ট পৌঁছে দিতে পারে। যেমন এই কারণে অস্ট্রেলিয়া, যেটি অনেক উন্নত দেশ, তারাও এখন ভাবছে যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে যে পদ্ধতি যেটি আমরা ফলো করছি, এটি সম্ভবত ওরাও নিতে চান, কারণ তারা মনে করছেন যে এটি আরো নিরপেক্ষ হওয়া সম্ভব। এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটাই, যে নিরপেক্ষতার কথা যেটি সংবিধানেও আছে, যে আইন অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেবেন নির্বাচন কমিশনারদের। এখন সে আইনটিও কিন্তু প্রণীত হয়নি। সেইটি আমার আরেকটি প্রশ্নের, হ্যাঁ, সেটাই। আমরা আসবো হয়তো সেই আচ্ছা। আলোচনাতে। শফিউল আলম ভাইয়ের কাছে আমি যেতে চাই যে সেই যে আকাঙ্ক্ষা এবং বাস্তবতার এই জায়গাটিতে যে না, আমরা সবাই একটি দোলাচলে আছে পুরো জাতি। আমরা সবাই আশা করব যে আমরা একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন কমিশন পাবো, কারণ বর্তমানে যে নির্বাচন কমিশন আছে তার মেয়াদ খুব শীঘ্রই শেষ হবে। সেই প্রেক্ষাপটে বিএনপি রাষ্ট্রপতির কাছে 13 দফা প্রস্তাব দাখিল করেছে, রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে চায়, যে সকল দলের সাথে, বিএনপির দাবি ছিল যে সকল দলের সাথে আলোচনা করে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করা। তো এই দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি আগামীকাল বিএনপিকে সময় দিয়েছেন। এখন আমাদের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ করেন। আবার সংবিধানের 48 অনুচ্ছেদে রাষ্ট্রপতির যে ক্ষমতার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ করা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন। তো যেহেতু রাষ্ট্রপতি আলোচনার উদ্যোগ নিয়েছেন, আমরা একটু আগেই আপনার এখানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি এবং বিভিন্ন সময়ে বিএনপির প্রস্তাব উত্থাপন করার পরেও প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন এই বিষয়ে। এতে একটা জিনিস আপনার পরিষ্কার হয় বা একটা লক্ষণ পাওয়া যায় যে খুব সম্ভবত প্রধানমন্ত্রীও চান যে এই আলোচনাটি হোক, এবং তারা যে রাষ্ট্রপতির কাছে গেছেন, রাষ্ট্রপতি যে আলোচনা শুরু করতে চাচ্ছেন, এই ব্যাপারে প্রধানমন্ত্রীরও সায় আছে, অন্তত আমি লক্ষণগুলো দেখতে পাচ্ছি। তো এখন বিএনপির প্রস্তাব অনুসারে কালকে যখন তারা রাষ্ট্রপতির সাথে বসবেন, বিএনপি একটা সার্চ কমিটি করার কথা বলেছে, যে তারা 5 সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি করার কথা বলেছে। এখন তারা হয়তো কিছু নাম প্রস্তাবও করতে পারে যে কারা কারা হতে পারে সেই সার্চ কমিটির সদস্য। বিএনপি কিন্তু বলেছে যে প্রত্যেক রাজনৈতিক দলই প্রস্তাব করতে পারে, তারপর রাষ্ট্রপতি সেগুলো নিয়ে তার মতো রাজনৈতিক দল থেকে 2 জন করে ব্যক্তির নাম তারা নেবেন। তো সেই যদি হয়, তাহলে ধরেন রাষ্ট্রপতি প্রথমে বিএনপির সাথে বসছেন, তারপরে হয়তো আওয়ামী লীগের সাথে বসবেন, জাতীয় পার্টির সাথে বসবেন। এখন পর্যন্ত যে শিডিউল, 20 তারিখে জাতীয় পার্টি, 21 তারিখে এলডিপি আর কৃষক শ্রমিক জনতা লীগ, 22 তারিখে হচ্ছে জাসদের সাথে, তারপরে হয়তো আওয়ামী লীগের সাথে উনি বসবেন, কারণ হচ্ছে আওয়ামী লীগও তো একটা রাজনৈতিক দল, তারও তো একটা মতামত আছে। তো সব দলের সাথে আলোচনা করে আপনার একটা সার্চ কমিটি গঠিত হবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার নিরপেক্ষ নির্বাচন কমিশন করার ক্ষেত্রে যে সার্চ কমিটির সদস্য কারা হচ্ছেন। এখন রাষ্ট্রপতিকে তো শুধু বিএনপির বক্তব্য বা আওয়ামী লীগের বক্তব্য শুনে কাজ করলেই হবে না, সকল রাজনৈতিক দলের বক্তব্য শুনে তার মতো করে একটা সার্চ কমিটি গঠন করতে হবে। সেইটা বিএনপি বা অন্যান্য দলের কাছে বা আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। আমার প্রশ্ন কিন্তু শুরুতে তাই ছিল যে মানে গ্রহণযোগ্য কমিশন গঠন হবে কিনা। এখন হ্যাঁ, যদি আমরা দল নিরপেক্ষ কোয়ালিফাইড লোকদেরকে নিয়োগ দেই, সেক্ষেত্রে হতেও পারে। আবার ধরেন দল নিরপেক্ষ ব্যক্তি খুঁজে পাওয়াও খুব মুশকিল, যে কারণ সকল সচেতন মানুষ মাত্রই সে তারা রাজনৈতিক বক্তব্য সম্পর্কে সচেতন থাকে, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা হলো একটা। তারপরে ধরেন আমরা সার্চ কমিটি করার পরে নির্বাচন কমিশন গঠন করার বিষয়। এখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতি, আমরা বিভিন্ন সময় যেটা দেখেছি, যে যখন আমার দল নির্বাচনে জয়লাভ করে আমরা নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলে ধরে নেই, যখন হেরে যায় তখন আমরা বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করি যে নির্বাচনে হেরে গেলে পরে আমরা বলি যে নির্বাচন নিরপেক্ষ হয়নি। তো এই যেই নির্বাচন কমিশনটি তার দায়িত্ব খুব শীঘ্রই শেষ করছে, এই নির্বাচন কমিশনও কিন্তু বেশ কিছু নির্বাচন ভালোভাবে সম্পন্ন করেছে, আবার কিছু কিছু নির্বাচনের বেলায় প্রশ্ন
উঠেছে তার যে তার সেই নির্বাচন প্রশ্নটি কি যে দল হেরে গেছে তারা তুলেছে? না, যে দল হেরে গেছে তারা তুলেছে, কখনো কখনো আপনার নির্বাচন পর্যবেক্ষকরাও তুলেছে, আবার কোথাও কোথাও আমরা গণমাধ্যমে দেখেছি যে হ্যাঁ প্রশ্ন তোলার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। এবং এই নির্বাচন কমিশনটিও কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সবাই সাথে আলোচনা সাপেক্ষেই করেছিলেন, তারপরে এটি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখন আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে যদি আমরা পরিবর্তন না করি, যে আমাদের রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের পরাজয় মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি না হয়, জয় তো আমরা সবাই চাই, কিন্তু পরাজয় যখন আমরা মানতে চাই না তখন এই ধরনের পরিস্থিতি হয়। যেমন আমরা যদি শুধু সেটুকু মানসিকতা সৃষ্টি হলেই কি যেমন যে পুরো আস্থার যে সংকট সেটি সমাধান হবে একটা বড় সংকট। আচ্ছা, আসতে চাই শফিউল আলম ভাই, একটু আমাকে যদি সময় দেন। একজন দর্শক আছেন আমাদের সাথে টেলিফোনে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি বলুন, শুনতে পাচ্ছি। জি, আমি চাঁদপুর কচুয়া থেকে বলতেছি। আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। জি ভাই, আমার প্রশ্নটা হলো যে এখন যে বর্তমান নির্বাচন কমিশনার যারা আছে ওনারা তো যে নির্বাচন এই পর্যন্ত 5 বছরে যে নির্বাচনগুলো করে আসতেছে এগুলো তো সবই প্রস্তুতি। এখন নতুন করে যারা আসবে তারা কি সেই নির্বাচনী ব্যবস্থা করবে নাকি এখানে পরিবর্তনের আমরা কিছু দেখতে পাবো? জি ধন্যবাদ। আমরা ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের আলোচনাটা ছিলই এখানে যে বর্তমান নির্বাচন কমিশন এর আগে মানে এবার আমরা অন্তত দেখতে পাচ্ছি যে পদ্ধতির মাধ্যমে গঠন করা হতে যাচ্ছে, ঠিক সেরকম পদ্ধতিতেই এসেছে আগের নির্বাচন কমিশনে, কিন্তু তাদের সব আচরণ সবার কাছে গ্রহণযোগ্য হয়নি, তাদের সব প্রক্রিয়া। এবং আর একটি তাদের শেষ নির্বাচন আছে যে 22 তারিখে হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, এবং সেই দিকেই সবার এখন দৃষ্টি। সুতরাং এই যে আইনের কথা বলা হচ্ছে সংবিধানে, আইন করা হলো না, আইন করা হলে হয়তো এই 5 বছর পর পর এই সংকটটা, এই বিতর্কের উদ্ভব হতো না। আইন না করার দায়টি কে নেবে? নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর, মানে সব রাজনৈতিক দলগুলো, প্রধান দুটি রাজনৈতিক দলই তো সময় পেয়েছিল যথেষ্ট পরিমাণে, সেই দায় কি তাদেরই শুধু? না, অবশ্যই যে সকল রাজনৈতিক দলেরই দায়িত্ব। যারা এ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে বাংলাদেশে, কেউই কিন্তু এই যে নির্বাচন কমিশন আইনটি করেনি। কিন্তু না করলেও যে খুব বেশি সমস্যা হচ্ছে তা কিন্তু না। সংবিধানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে কিভাবে, তখন রাষ্ট্রপতির মুখাপেক্ষী হতে হচ্ছে। তো রাষ্ট্রপতি তো রাষ্ট্রের উনি অভিভাবক, তো সেক্ষেত্রে এবং রাষ্ট্রপতি তো গত টার্মে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার সময় কিন্তু একটা গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করেছিলেন, এবারও একটা গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ হচ্ছে। আর বাংলাদেশে তো ধরেন এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে একেবারে আমি যদি 1990 সাল থেকে ধরি, নানা সময় কিন্তু নানা ধরনের বিষয় দেখতে পেয়েছি। ধরেন 90-এ 3 জোটের রূপরেখায় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় এসে আবার 96 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা ভুলে গেল। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, আওয়ামী লীগকে আন্দোলন করতে হলো, আন্দোলনের মধ্য দিয়ে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসলো। আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসে 2001-এ কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে বিএনপি ক্ষমতায় আসলো। 2006-এ বিএনপি কিন্তু আবার কেয়ারটেকার গভর্নমেন্টের নামে যেটি করলো, ইয়াজউদ্দিন সাহেবকে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করে বিচারপতিদের বয়স বাড়িয়ে নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা। তারপরে এই 2014 সালে এসে সর্বশেষ আওয়ামী লীগ যে নির্বাচনটি করেছে 5ই জানুয়ারি নির্বাচন, সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি, বিএনপি প্রতিহত করার চেষ্টা করেছে। তো এরকম নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, তারপরে আমরা এই নির্বাচন কমিশনটি পেয়েছি। যে এখন আরেকটি নির্বাচন কমিশন আমরা পেতে যাচ্ছি। তো আমাদের সকলেরই আকাঙ্ক্ষা হচ্ছে যে গ্রহণযোগ্য আমি ব্যক্তিদের দ্বারা নির্বাচন কমিশন গঠিত হবে। এখন এটিও কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করে। এখন রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে আমার পন্থী লোক নির্বাচন কমিশনে না থাকলে এটা গ্রহণযোগ্য না, যেটি আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি, তাহলে কিন্তু যে নির্বাচন কমিশন গঠনের বেলায় যে অন্যান্য দলগুলো মানবে কিনা আমার যথেষ্ট। তাহলে পলিটিক্যাল সায়েন্সের নিশ্চয়ই এটার একটা পর্যবেক্ষণের ধারা আছে, সেটি কি বলে কোন প্রবণতার কারণে রাজনৈতিক দলগুলো কোনো আইনি প্রণয়ন করলো না, কিংবা কোন প্রবণতার কারণে একবার এক একটি ইস্যুকে তারা প্রাধান্য দিচ্ছে, একই রাজনৈতিক দল দ্বিতীয়বার তারা হয়তো অন্য আরেকটি ইস্যুকে বেশি প্রাধান্য দিচ্ছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর এই প্রবণতাটা বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেটি যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আর পাকিস্তান ভেঙে এই রাষ্ট্রটির প্রতিষ্ঠার একটি বড় এজেন্ডা ছিল গণতন্ত্র। কারণ পাকিস্তান পিরিয়ডে আমরা দেখেছি ইলেকশন দিচ্ছে না, কিংবা মিলিটারি শাসন ক্ষমতা ধরে বসে আছে। সুতরাং এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ছিল যে না, আমরা গণতন্ত্র চাই। তাহলে বাংলাদেশ হওয়ার পরে একটি বড় পিলার হচ্ছে
আপনার গণতন্ত্র আরো অন্যান্যগুলির সঙ্গে, চারটির একটি, তাহলে সেই আকাঙ্ক্ষার কি হবে? আমরা যদি বলি আচ্ছা আইন করিনি, না করে আর কি হয়েছে, এটা তো বিশ্বাসঘাতকতা, মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কারণটি হচ্ছে গণতন্ত্র একটি বড় বিষয় ছিল বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার, এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে জনগণ এটার জন্য আন্দোলন করেছে, এবং 91 থেকে তো অবশ্যই। এবং এই যে বারবার কখনো তত্ত্বাবধায়ক সরকার চাই, কারণ স্বাধীন গণতন্ত্র চাই, সঠিক একটা নির্বাচন চাই, এত কিছু আকাঙ্ক্ষার জন্যই না বারবার বারবার পদ্ধতি বদল, আবার করাপ্ট হয়ে যাচ্ছে, আবার অন্য কিছু খোঁজা, এই অন্বেষণ দীর্ঘ প্রক্রিয়ায় কেন? একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন পরিচালনার জন্য। তাহলে আইনটি কোনো পক্ষ করলেননি কেন? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন তারা করেননি, তাহলে তো অবশ্যই জনগণ এটাকে প্রশ্ন করবেন যে যেটি কিনা এত গুরুত্বপূর্ণ সেই আইনটি না করার কারণ কি? তাহলে এখানে কি ক্ষমতায় যাওয়ার কোনো মানে ভিন্ন রাস্তার সুযোগ খোঁজার জন্য? তা না হলে কেন করবেন না? এত গুরুত্বপূর্ণ আইন, যেটার জন্য মানুষ সংগ্রাম করে শহীদ পর্যন্ত হচ্ছেন, বা কখনো জোর করে সামরিক বাহিনী এসে যাচ্ছে, তাদেরকে সরানো যাচ্ছে না, তাহলে সেই আইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আইনটি থাকলে এই যে বারবার 5 বছর পরে এই বিষয়গুলোতে ফিরে ফিরে যেতে হতো না, সেটি এক। আরেকটি হচ্ছে যে নিরপেক্ষতার বিষয়ে ভাই বললেন যে নিরপেক্ষতা কিভাবে হবে, সেটা তো দল নিরপেক্ষ মানে হচ্ছে যে হ্যাঁ, কারো না কারো কোনো না কোনো দলের প্রতি তার হয়তো পছন্দ আছে, কিন্তু যখন একটা পজিশনে যাবেন, একটা দায়িত্বে যাবেন, তখন তিনি সেই দায়িত্বের কারণে নিরপেক্ষ হবেন। নিরপেক্ষতা হচ্ছে প্রফেশনালিজম, প্রফেশনালি তিনি নিরপেক্ষ হবেন, সেই কাজটি তিনি সুষ্ঠুভাবে সম্পাদন করবেন, সেটাই তার নিরপেক্ষতা। এইটি আমরা দেখতে পাচ্ছি না। আবার যত খোঁজে সার্চ কমিটি সারা বাংলা ঘুরে যদি নিয়েও আসেন যে হ্যাঁ ব্যক্তি হিসাবে খুব ভালো, চমৎকার, তারপরেও তাদের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সমস্যাজনক হবে, কারণ প্রতিষ্ঠানটিকে আরো শক্তিশালী করা প্রয়োজন হবে। প্রতিষ্ঠানটিকে কিভাবে আরো শক্তিশালী করা যায়? অনেক ভালো ব্যক্তি আপনি খুঁজে পেলেন, কিন্তু দেখা যাবে গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাটি নিয়ে আমরা আলোচনা করব। বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরবো আমরা বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করছিলাম। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আগামীকাল রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছে বিএনপি। তারা নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেশ কয়েক দফা প্রস্তাব নিয়ে যাবে। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আলোচনার জন্য আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং নাসিম আক্তার হোসেন। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আজকে আমাদের সংবাদে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন হয়েছে। প্রতিবেদনটা শুনে আসি, তাহলে আমরা আলোচনায় সুবিধা হবে। আগামীকাল বিএনপি কি ধরনের প্রস্তাব নিয়ে যাচ্ছে। আসছে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন কমিশন গঠন করা নিয়ে রবিবার বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে গেল নভেম্বরের 18 তারিখ খালেদা জিয়া যে প্রস্তাবনা তুলে ধরেন, তার ভিত্তিতেই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে সার্চ কমিটি গঠন ও সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করার প্রস্তুতি নিয়েই বঙ্গভবনে যাচ্ছেন তারা। আমরা তো বাছাই কমিটি নিয়ে কথা বলবো, এবং কমিশনের আমরা তো আমাদের প্রস্তাবে বলেছি যে দুটি করে নাম প্রত্যেক রাজনৈতিক দলের যাদের সঙ্গে তিনি আলাপ করবেন তারা দেবেন, তাদের থেকে তিনি যাদেরকে ভালো মনে করেন একজনকে করবেন। যদি প্রস্তাব আসে, যদি রাষ্ট্রপতি জানতে চান, তার উত্তর আমাদের নেতৃত্ব দেবেন। তবে নাম প্রস্তাবের চেয়ে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রক্রিয়াটা আমরা মনে করি গুরুত্বপূর্ণ, নামের চেয়ে যে প্রক্রিয়াটা আমরা দিয়েছি, কারণ এই প্রক্রিয়াটা হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়া। এটা যদি ফলো করা হয়, নাম কিন্তু এখানে খুব বেশি উল্লেখযোগ্য হওয়ার প্রয়োজন নেই। মওদুদ আহমদ জানান, অনুকূল পরিবেশ তৈরি হলে নির্বাচনকালীন সরকার নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হতে পারে। অন্তত উত্থাপন করা হবে, কিন্তু সেটাই আমাদের মূল বিষয় নয়। কিন্তু এটা উত্থাপন অবশ্যই আমাদের বক্তব্যের মধ্যে সেটা থাকবে। কিন্তু এই সংলাপের মানে মূল বিষয়টা হলো নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আলোচনা সফল হবে বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, বিরতিতে যাবার আগে নাসিম আক্তার হোসেন আপনার কাছে ছিলাম, আপনার কাছে আবারও ফিরি। বিএনপি যে প্রস্তাবনা নিয়ে যাচ্ছে এখানে খুব বেশি নতুনত্ব আছে বলে তো মনে হয় না। বিএনপি সবসময় এই ধরনের প্রস্তাবই রেখে এসেছে, যদিও বলছে যে তারা শুধুমাত্র নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়েই এখন কথা বলবে, কিন্তু তাদের সেই প্রস্তাবনায়, বেগম জিয়ার সেই প্রস্তাবনার মধ্যে কিন্তু নির্বাচনকালীন সরকারের বিষয় নিয়ে আলোচনা করার কথাও ছিল, যেটি তারা পরে হয়তো তুলবেন বলে আমরা প্রতিবেদনে দেখলাম। আপনার কি মনে হয় এটি যথেষ্ট বাস্তবসম্মত একটি প্রস্তাবনা, যেটি থেকে একটি সমাধানের পথ খুঁজে পাওয়া যেতে পারে? আমি মনে করি যে ওনারা নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় যে স্বচ্ছতা চাচ্ছেন সেটা অবশ্যই একটা কমন বিষয়, যে হ্যাঁ, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন কমিশনাররা নিয়োগপ্রাপ্ত হবেন। আরেকটি বিষয় হচ্ছে একটি শক্তিশালী ইলেকশন কমিশন তার বলেছেন বিএনপি নেত্রী, সেটা খুবই জরুরি, কারণ তা না হলে যত স্বচ্ছতার মধ্যে দিয়ে তারও কিন্তু একটা ধারণা আছে, হ্যাঁ, কিন্তু তারা কাজ করতে পারবেন তখনই যখন তাদের হাতে ক্ষমতা থাকবে। ক্ষমতা না থাকলে যে প্রশাসন নির্বাচনের কালীন সময়ে থাকেন মাঠে, তার উপরে নিয়ন্ত্রণ না থাকলে বা রাজনৈতিক দলগুলির উপরে ক্ষমতা প্রয়োগ করতে না পারলে কমিশন, যেটা অন্যান্য রাষ্ট্রে আমরা দেখি, তাহলে কিভাবে একজন যথাযথ বা যোগ্য ব্যক্তি কিভাবে তা কাজ করবেন, কিভাবে স্বচ্ছতা তিনি নিশ্চিত করবেন। আরেকটি বিষয় আমি মনে করি যে ওনারা যে নির্বাচনকালীন সরকারের কথা বলেছেন, সেটা ওনারা, আমার ধারণা তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আর ফিরে যাবেন না, যাওয়ার কোনো বিষয় নেই এখন আর। এটি আর জনগণের কাছেও আর গুরুত্বপূর্ণ নয়। তবে এটা অবশ্যই জনগণের কাছে গুরুত্বপূর্ণ যে নির্বাচন যখন হবে তখন নির্বাচনের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা রক্ষা করার জন্য সরকার পক্ষ এটাকে প্রভাবিত করতে যেন না পারেন, এই ব্যবস্থাটা নিশ্চিত করা। সেটা তো সকল রাষ্ট্রই সেটি করে থাকে। আর তখন সেই কারণে ওই সময়ে নির্বাচন কমিশনের কাছেই ক্ষমতাটা থাকে, যেমন ভারতে প্রচন্ড শক্তিশালী একটি নির্বাচন কমিশন, যে কারণে এত লম্বা সময় ধরে নির্বাচন হয়, ব্যালট পেপার বক্স সব আগে আগে চলে যায়, কাউন্ট করে করে জমা থাকে, কিন্তু কোনো কারচুপির অভিযোগ হয় না। তার মানে নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে এই রেজাল্ট পাওয়া সম্ভব। সেটি তারা যেটা বলছেন, সেটা যদি নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের ক্ষমতা শক্তিমত্তা আরো বৃদ্ধি করা। তবে আমি যোগ করব তার সঙ্গে থাকা প্রয়োজন, রাষ্ট্রবিজ্ঞানের কথা যেহেতু আপনি বলেছিলেন, দায়বদ্ধতা। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তো দায়বদ্ধতার ঊর্ধ্বে হতে পারে না। নির্বাচন কমিশন একটা ব্যর্থ নির্বাচন করলেন, একদম সবাই জানতে পারলো, ওপেন সিক্রেট হয়ে গেল যে নির্বাচনে কারচুপি হয়েছে ব্যাপক, মানে কন্ডাক্ট যেটা রুল সেটা মানলো না রাজনৈতিক দলগুলো, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিলেন না, কিংবা নিলেন না যে এটার জন্য উনি কাউকে জবাব দিচ্ছেন না। এই জবাবদিহিতার জন্য আমি মনে করি জাতীয় সংসদ, যেটি জনগণের প্রতিনিধি প্রেরণে একটা শক্তিশালী প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, তাদের কাছে তাদের দায়বদ্ধতা সেই কাঙ্ক্ষিত আইনটি যদি আইনের আলোকেই বলছে যে জবাবদিহিতা না থাকলে যথেচ্ছ আচরণ যে কেউ করতে পারে। তাহলে শফিউল আলম ভাইয়া, আপনি কিন্তু বলছিলেন যে এক ধরনের আস্থার সংকট রয়েছে, যেটার জন্য যে সার্চ কমিটি গঠন হোক, রাষ্ট্রপতির হস্তক্ষেপ হোক, তারপরও আমরা কাঙ্ক্ষিত সেই সাফল্য খুঁজে পাচ্ছি না। বিএনপি যে প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাচ্ছেন, তারা তো এই প্রস্তাবনা নিয়ে বিশেষ করে আওয়ামী লীগের সাথে আলোচনায় বসতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে সেটি নাকচ করেছে। আসলে কি আলোচনার কোনো সুযোগ নেই? পারস্পরিক আলোচনা হলে তো সেই আস্থার সংকটটি খোঁজার একটি সুযোগ ছিল। কথা হচ্ছে যে রাজনীতিতে আলোচনা গুরুত্বপূর্ণ, আলোচনা রাজনৈতিক দলগুলোকে করতে হবে, সেটা কোন ফরম্যাটে হবে। এবং আওয়ামী লীগ আলোচনা করতে চায়নি, কখনো কখনো বিএনপি করতে চায়নি। এই যে পারস্পরিক যে আস্থার সংকট, এটি যে আছে এতে তো কোনো সন্দেহ নাই। তো সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি যেহেতু আলোচনার উদ্যোগ নিয়েছে, সেটি সব দিক থেকেই ভালো। সেটি তো রাষ্ট্রপতির সাথে আলোচনা হচ্ছে, আমি বলছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের, আমরা যেটাকে সংলাপ বলে থাকি, হ্যাঁ, আমাদের রাজনৈতিক বাস্তবতাটা এমন যে আমাদের দুই দল মিলে সংলাপ এখনই সম্ভব না, হয়তো কখনো সম্ভব হবে, বা একসময় সম্ভব ছিল যখন তারা সবাই বিরোধী দলে ছিল, সামরিক সরকারের বিপক্ষে আন্দোলন করাকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু গত ধরেন 20 বছরে সম্পর্কের অনেক অবনতি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা কারণে। তো যেটি বিএনপির যে রিপোর্টটি আপনাদের এখানে
আমরা দেখলাম, সেই রিপোর্টেই কিন্তু এখনো আমরা কোনো কংক্রিট আইডিয়া পাচ্ছি না। মওদুদ সাহেব একরকম বলছেন যে বিএনপি নাম প্রস্তাব করতে পারে এবং নির্বাচনকালীন সরকারের বিষয়টা উত্থাপন করতে পারে, মানে সেটি যদি সুযোগ থাকে। হ্যাঁ, আবার আমির খসরু মাহমুদ যিনি আছেন স্থায়ী কমিটির সদস্য, তিনি আবার বলছিলেন প্রক্রিয়ার কথা। তো আমার কাছেও কিন্তু মনে হয় যে নাম প্রস্তাব যদি করে বিএনপি, করতেই পারে, কিন্তু সেটার চাইতে প্রক্রিয়াটায় গুরুত্ব দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ যদি এমন হয়, ধরেন বিএনপি তার নাম প্রস্তাব করলো, কোনো কারণে বিএনপির নাম রাষ্ট্রপতি মনে করলেন যে না, এরা নিরপেক্ষ না, কারণ এটা তো সকল দলের কাছে গ্রহণযোগ্য হতে হবে, অন্য নাম দেন, বিএনপি মানবে কিনা সেই একটা রিস্ক কিন্তু থেকে যায় বিএনপির পক্ষ থেকে। আর আপা যেটা বলছিলেন যে নির্বাচন কমিশনের ক্ষমতা, যেমন সংবিধান কিন্তু নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। যেমন ধরেন আপনি যদি 120 অনুচ্ছেদে যান সংবিধানের, সেখানে বলা আছে যে নির্বাচন কমিশন যে ধরনের কর্মকর্তা কর্মচারী চাইবে রাষ্ট্রপতি তা দিতে শ্যাল, মানে যেটা ইংরেজিতে ব্যবহার করা হয়েছে প্রেসিডেন্ট শ্যাল মেক অ্যাভেলেবল, মানে দিবেনই হচ্ছে নির্বাচন কমিশনকে। আবার 126-এ যেটা বলা হয়েছে যে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দি অল এক্সিকিউটিভ অথরিটিস, যে যতগুলো এক্সিকিউটিভ অথরিটি আছে মিনিস্ট্রি থেকে শুরু করে, তারাও কিন্তু নির্বাচন কমিশনকে অ্যাসিস্ট করতে বাধ্য নির্বাচন কমিশনের কাজ করার ক্ষেত্রে। এখন এই যে নির্বাচন কমিশনে যারা যান, ধরেন আমরা এই যে বর্তমান নির্বাচন কমিশনকে ঐক্যমতের ভিত্তিতে করেছি, আবারও করব, নির্বাচন কমিশনে যারা থাকবেন তাদের কিন্তু দায়িত্ব আছে যে তারা যে এই রেসপন্সিবিলিটি তাদের আছে এবং তাদের যে আইনগত ক্ষমতা আছে সেইটা তারা যথেষ্টভাবে প্রয়োগ করেন কিনা, এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে নির্বাচন তো শুধু নির্বাচনের দিন না, নির্বাচনের আগে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে টোটাল নির্বাচনের পুরো প্রক্রিয়াটির মধ্যে, সেই নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশনকে সহায়তা না করে, ধরেন নির্বাচনের নানা সময় আমরা যে টেনশনটা দেখেছি যে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের তৃণমূলের অনেক ক্ষেত্রে তৃণমূলের যে আপনার বক্তব্য সেটাকে আমলে না নিয়ে নিজের মতো করে কোথাও কোথাও প্রার্থী দেয়, বিদ্রোহী প্রার্থী থাকে বা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে চলে গেল, সেখানে তো কমিশনের খুব বেশি কিছু করার রয়েছে। এটা নির্বাচন প্রক্রিয়ার অংশ। আমি যেটাতে আসতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যদি এই যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটার উন্নয়ন না ঘটায়, তারা যদি সকল প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পন্ন না করে, তাহলে কিন্তু একটা নির্বাচন কমিশনের পক্ষে কখনোই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। আমি এই যে একটা উদাহরণ আপনাকে দেই যে স্থানীয় সরকারি নির্বাচনগুলোতে কি হয়েছে, আমরা দেখেছি যে বিভিন্ন দলের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বা বিদ্রোহী প্রার্থী ছিল, তাদের মধ্যেই কিন্তু এই যে সাম্প্রতিক যে আপনার স্থানীয় নির্বাচনগুলোতে যা দাঙ্গা হানাহানি হয়েছে, সেটিও কিন্তু এই যে প্রার্থিতার সংকটকে কেন্দ্র করে হয়েছে। কারণ তারপরে আপনার এই যে নির্বাচনী আইন না মানা, সেটি তো এক ধরনের পরিবেশের বিষয়, মানে পরিবেশটা একই এই পরিবেশটা দলের অধীনে কয়েকজন, কিন্তু এই পরিবেশটা নিশ্চিত করবে কে? রাজনৈতিক দল নিশ্চিত করবে। কারচুপি কিংবা অনিয়মের অভিযোগও তো এসেছে, সেই জায়গাতে তো নির্বাচন কমিশন দায় এড়িয়ে যেতে পারে না। সেটা তো আসছি, সেটা আমি তো বলছি না যে দায় এড়িয়ে যাবে, আমি যেটা বলার চেষ্টা করছি যে নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব না, রাজনৈতিক দলগুলোকে তাকে সহায়তা করতে হবে এই যে ইলেকট্রাল কোড অফ কন্ডাক্ট মেনে চলা। কারণ আমরা যদি শুধু নির্বাচন কমিশনের উপরে দায়িত্ব ছেড়ে দেই, নির্বাচন কমিশন কখনোই আপনার সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া। সেই কারণে সামগ্রিক অর্থে আপনার যে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করার পাশাপাশি আমাদের যে নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার করা এবং রাজনৈতিক দলগুলোর মানসিকতায় পরিবর্তন আনাটা জরুরি, এবং তাদের যে নিজেদের ক্ষেত্রে যে আপনার যে নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে তারা যে কোড অফ কন্ডাক্ট মেনে চলার কথা, তাদের দলীয় গণতন্ত্র নিশ্চিত করা, এই বিষয়গুলো সামগ্রিক। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে যে ক্ষমতাসীন দলের দায়িত্ব কতটা থাকবে, সেই জবাবটা নিব। তার আগে একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া, আমি ময়মনসিংহ শম্ভুগঞ্জ থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হইল, আমাদের দেশের যে দুইটা বড় রাজনৈতিক দল দুই মতা আদর্শে বিভক্ত, এখন তাইলে নির্বাচন এখানে সুস্থ হওয়ার আশঙ্কা কিভাবে আছে? এখন এখানে আমার একটা কথা হইল, আমি একটা চুক্তি বলতেছি যে একটা মেয়ে বাড়ির পাশে বিয়ে দিছে, কিন্তু মেয়েটা আরেকটা ছেলের সাথে, বাড়ির পাশের ছেলের সাথে সম্পর্ক, কিন্তু বাপে বিয়া দিয়ে দিছে বাড়ির পাশে আরেক ছেলের সাথে, কিন্তু
এই মেয়েটা ভালোবাসে আরেক ছেলেরে বাড়ির পাশে, তাইলে এই মেয়েটা কোনোদিনই সম্পর্কটাকে বাড়ির পাশে তার কিন্তু বিয়া দিচ্ছে বাবাই দূর কইরা, কিন্তু এইটা যতদিন পর্যন্ত এইটার একটা যেহেতু বাড়ির পাশে তার একটা সম্পর্ক আছে, তাইলে এখন ওই ছেলেটার কাছে কোনোদিন এটা আমরা বুঝতে পেরেছি আপনার কথাটি। মানে উনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশে যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, যে রাজনৈতিক সংস্কৃতি যেটি দাঁড়িয়েছে যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ দুটি খুব মূল বিভাগে বিভক্ত। এখানে জামাত একটা বড় ফ্যাক্টর, যেটিকে ঘিরে দুই দলের আলোচনায় বসা না বসার বিষয়টি বারবার উঠে এসেছে। একই সাথে ক্ষমতাসীন দল কতখানি দায়িত্ব পালন করতে পারবে, দায়িত্ব নিয়ে তারা এই আস্থার জায়গাটি ফিরিয়ে আনতে পারবে, এই প্রশ্নটি যদি আপনার কাছে করি নাসিম আক্তার। রাজনৈতিক সংস্কৃতির আলোচনায় আজকে ঢুকলে অনেক আলোচনায় ঢুকতে হবে, বাট আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক আয়োজন খুব জরুরি, কারণ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রাতিষ্ঠানিক যে আয়োজন সেটি যথাযথভাবে সম্পন্ন করা। তাহলে যদি ইলেকশন কমিশনের এতই ক্ষমতা থাকে, তাহলে রিটার্নিং অফিসার কেন তার অঞ্চলে যথাযথ ভোট হলো না সেই জন্য কি প্রশ্ন করতে পারেন? নাকি এই যে গিয়ে ঢুকে পড়লো একটা বুথের মধ্যে, তারপর ছাপ দিয়ে বা ছাপ দেওয়া ভোটগুলো দিয়ে দিল, কাউন্ট হলো, নিয়ে নিল, ইলেকশন কমিশন রেজাল্ট ডিক্লেয়ার করে দিল, অঞ্চল থেকে আসলো খবর এত এত ভোট হয়েছে দিয়ে দিল। কোনো প্রকারের মনিটরিং এর ব্যবস্থা কি ইলেকশন কমিশন করতে পারে? তার কি ক্ষমতা আছে কাউকে এই জন্য দায়বদ্ধ করার, বিচার করার? আজ পর্যন্ত কি আমরা দেখেছি যে নির্বাচনের দায়িত্বে ছিলেন, কারচুপি হয়েছে, ভোট যথাযথ হয়নি, কিন্তু দায়িত্বশীল ব্যক্তির বিচার হয়েছে? সেই বিচারের জায়গা নিয়ে যাওয়ার মতো ক্ষমতা যদি না থাকে, তাহলে ইলেকশন কমিশন তো কিছুই কাজ করতে পারবে না। কারণ ক্ষমতা তাহলে কি? ক্ষমতা তো এটাই যে কাজটা সুষ্ঠুভাবে করার জন্য অন্যদেরকে বাধ্য করা। শুধুমাত্র এই প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ভর করছে না, ব্যক্তি বিশেষ একটি বড় বিষয়। কারণ আমরা তো দেখেছি যে ব্যক্তি বিশেষে নির্বাচন কমিশনারদের অধীনে যে নির্বাচন হয়েছে সবাই সেটি মেনে নিয়েছে, আবার সেই নির্বাচন কমিশন সেই একই ক্ষমতা নিয়েও কাজ করতে পারেনি। কোন কোন ব্যক্তিও কিন্তু প্রতিষ্ঠানের সংস্কৃতি বদলে দিতে পারেন, যদি তেমন শক্তিশালী কোনো ব্যক্তি থাকেন যিনি কিনা অবশ্যই গ্রহণযোগ্য কোনো ব্যক্তি, এবং তিনি যদি ক্ষমতা চর্চা করেন তাহলে দেশের মানুষ অবশ্যই তার পক্ষে থাকবে। সেটাও কিন্তু উল্টো দিক থেকেও সম্ভব, কিন্তু প্রতিষ্ঠান আরো গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। আবার এটাও গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলির উপরে তো নির্বাচন কমিশনের কোনো মানে মনিটরিং এর করার কোনো ক্ষমতা নাই। এই যে মনোনয়ন বাণিজ্য হয় কোটি কোটি টাকার, কিংবা এই যে যতটুকু অর্থ ব্যয় করতে পারে ক্যাম্পেনিং, তার চেয়ে বহু অর্থ ব্যয় করে, যেন সবাই জানে। নির্বাচন কমিশন কাউকে কি কখনো দায়বদ্ধ করতে পেরেছে? যদি না পেরে থাকে তাহলে তার ক্ষমতা তো সীমিত। বলে দিল যে 33% নারীকে দিতে হবে, কেন রাজনৈতিক দলগুলো দিচ্ছে না এইটাও রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন প্রশ্ন করতে পারছে না। তাহলে তার ক্ষমতাটা কোথায়? ক্ষমতা না থাকলে এটা অনেক কঠিন হবে যে কিভাবে নির্বাচনটি সুষ্ঠুভাবে পারফর্ম করাটাও কঠিন হয়ে যাবে। একদম শেষে চলে এসেছি। আমরা বিএনপির বিষয়টি নিয়ে মূলত আলোচনা করেছিলাম। অন্য যে রাজনৈতিক দলগুলো যাচ্ছে, এলডিপি, কৃষক শ্রমিক লীগ, জাসদ, জাতীয় পার্টি, তাদের প্রস্তাবনা প্রভাব ফেলতে পারে কিনা, মানে আমাদের বাস্তবতা কি? তাদের যেমন এখানে তো সবাইকে আপনার আমরা অতীতে কিন্তু খুব বেশি সেরকম দেখি, সবাইকেই তো মুক্ত মনে আলোচনায় অংশগ্রহণ করতে হবে। ধরেন রাষ্ট্রপতি যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবেন, তাদের প্রত্যেকেরই তো প্রস্তাব থাকবে রাষ্ট্রপতির কাছে। তো রাষ্ট্রপতি সকলের প্রস্তাবগুলোকে বিবেচনায় নিয়ে ওনার মতো করে উনি একটা সার্চ কমিটি করবেন। তো সেক্ষেত্রে যদি ওনার কাছে, আমি হাইপোথেটিক্যালি বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যেটা মনে করি, যে রাষ্ট্রপতি যে প্রস্তাবটাকে সব দিক থেকে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য মনে করবেন সেটাই তিনি গ্রহণ করবেন। সেই কনফিডেন্স তো রাষ্ট্রপতির উপরে থাকা উচিত। যদি না থাকে তাহলে তো রাষ্ট্রপতির সাথে আলোচনা করে কোনো লাভ নাই। তো আমাদের সকলের আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে এই যে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে যে আলোচনা সমালোচনাটা আছে, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা শক্তিশালী নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নির্বাচন করতে পারে, এবং পাশাপাশি যে নির্বাচন কমিশন সংক্রান্ত আইনটি যাতে অদূর ভবিষ্যতে হয়
সেটার দিকেও দৃষ্টিপাত করা। সেটি কারণ এখন সবার নির্বাচনী প্রক্রিয়াটাকে যদি আমরা একটু প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই তো প্রাতিষ্ঠানিক সেটি আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সে আইন করাটা খুব জরুরি। সংক্ষেপে ক্ষমতাসীন দলের প্রভাব ওখানটাই এসে যায়, কারণ রাষ্ট্রপতি তো দেবেন অবশ্যই, কিন্তু তিনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন, আর প্রধানমন্ত্রী হচ্ছেন একটি দলেরও প্রধান, সংসদের প্রধান, আবার ক্যাবিনেটের প্রধান, এবং কেন্দ্রীভূত ক্ষমতা তার কাছে। তাহলে তিনি মূলত সিদ্ধান্ত নিচ্ছেন। এমনটি যদি হয়ে যায় তাহলে কিভাবে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠতে পারে? আমরা তারপরও সেখান থেকে কিন্তু একটু ব্যত্যয় হয়েছে, কারণ সংবিধান অনুসারে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার কথা। কিন্তু না, প্রধানমন্ত্রী বলছেন যে রাষ্ট্রপতির উপরে তিনি আলোচনাটা ভরসা রাখছেন। হচ্ছে। হ্যাঁ, আলোচনাটা তো হচ্ছে। এটা তো শাসক দল চাচ্ছে বলেই কিন্তু আলোচনাটা হচ্ছে। যদি তারা না চাইতো, সংবিধান অনুসারে আলোচনার কোনো সুযোগ নাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিউল আলম এবং নাসিম আক্তার হোসেন আপনাকে, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকে যারা এতক্ষণ সাথে ছিলেন। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, সাথে থাকুন, ভালো থাকুন।